আচ্ছা, সো আমরা যেটা করবো এখন একটু সিপি স্কেজুলিং এর যেহেতু মেইনলি আমরা অ্যালগরিদম গুলা গত ক্লাসে আলাপ করে ফেলছিলাম, আজকে একটু যেসব থিওরি পার্টটুকু বাকি ছিল একটু আমরা দেখি যে কি কি জিনিস বাকি ছিল। প্রথম আমরা দেখি যে আসলে এই চ্যাপ্টারে আমরা যেসব জানতে চাই এগুলো আমি আলাপ সময় নষ্ট না করি, আমরা ডিরেক্টলি আসি হচ্ছে বেসিক কনসেপ্ট। বেসিক কনসেপ্টে যেটা বলা হচ্ছে যে আমাদের যে সিপিইউ যে বিভিন্ন প্রসেস গুলো আসে সেগুলো আসলে কিভাবে এক্সিকিউট হয় সেটার একটা ধারণা দেওয়া হচ্ছে এখানে। যে ম্যাক্সিমাম সিপিইউ ইউটিলাইজেশন অবটেইনড উইথ মাল্টি প্রোগ্রামিং, যে বেশিরভাগ সিপিইউ গুলা তাদের যে সিপিইউ মানে তো হচ্ছে যে প্রসেসর, এই প্রসেসরের এফিসিয়েন্টলি প্রসেসরটাকে ম্যানেজ করা বা এফিসিয়েন্সি ইনক্রিজ করার ক্ষেত্রে কিন্তু মাল্টি প্রোগ্রামিংটা ইউজ করে থাকে। আর মাল্টি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা যেটা দেখে আসছিলাম যে একটা প্রসেস সার্টেন পিরিয়ড চলবে, চলার পরে হচ্ছে মানে যে সময়টা প্রসেসর আইডল থাকার কথা ছিল সেই আইডল মুভমেন্টে আমরা অন্য একটা প্রসেসকে এক্সিকিউট করাবো। এভাবে আলটিমেটলি আমরা সিপিইউ কে এজ মাচ এজ পসিবল আমরা বিজি রাখবো এবং এই বিজি রাখার মাধ্যমে আলটিমেটলি আমরা আমাদের প্রসেসরটাকে ইউটিলাইজ করবো। সো এই জন্যই এই যে সিপিইউ প্রসেস মানে সিপিইউ স্কেজুলিং অ্যালগরিদমের কথা আমরা যেগুলো বলতেছি, অ্যালগরিদম গুলো আলটিমেটলি মাল্টি প্রোগ্রামিং এর এই কনসেপ্টের ক্ষেত্রে এগুলো কাজে আসতেছে। এবং সেখানে আমরা যে বলতেছি যে বিভিন্ন প্রসেস একটা সময় কাজ করবে তারপর আইডল থাকবে। এই যে কাজ করা বলতে কি, একটা প্রসেস যখন আমরা অ্যাসাইন করতেছি বা আমাদের সিস্টেমের কাছে আসতেছে, এই প্রসেসটা কিন্তু কমপ্লিট হওয়ার জন্য একটা সময় থাকবে। ধরেন একটা প্রসেস কাজ করতে সে হচ্ছে 30 মিনিট সময় নেবে, এই 30 মিনিট সময়ের মধ্যে কাজটা কমপ্লিট হবে। এই যে 30 মিনিট বললাম, এটা হচ্ছে ওই প্রসেসের বার্স্ট টাইম। এই বার্স্ট টাইমটা হচ্ছে তার সাইকেলের উপর, মানে সাইকেলে জিনিসটা ডিভাইড করা থাকবে। এই বার্স্ট টাইমটা বলে দিবে একটা প্রসেস ঠিক কতক্ষণ সময় নেবে ফর ইটস কমপ্লিশন এন্ড এক্সিকিউশন। এই বার্স্ট যে আমরা টাইমটা বলছি সেখানে আবার দুই ধরনের জিনিস বলা হচ্ছে। একটা হচ্ছে সিপিইউ, যেখানে হচ্ছে বার্স্ট সাইকেলটা হচ্ছে ডিফাইন করা হবে, এবং এখানে একইভাবে ইনপুট আউটপুট ওয়েট আসবে। ওই যে আমাদের ইন্টারাপ্টের বিষয় বলে আসছিলাম যে সফটওয়্যার সরি অপারেটিং সিস্টেম হচ্ছে ইন্টারাপ্ট ড্রিভেন। সেখানে যখন আমাদের একটা সফটওয়্যার জেনারেটেড ইন্টারাপ্ট হোক অথবা হার্ডওয়্যার ইন্টারাপ্ট হোক, ইন্টারাপ্টের কারণে আমাদের সফটওয়্যারটা সার্টেন পিরিয়ড অফ থাকবে বা পজ থাকবে। ওই যে কনটেক্সট সুইচের বিষয়টা এখানে চলে আসে। কনটেক্সট সুইচ করে আমরা আরেকটা প্রোগ্রামে যাব, ওইটাকে ওই স্টেটে রেখেই। তো এই জিনিসগুলো করার জন্য আসলে আমাদের এখানে এই যে সাইকেল ওয়াইজ আমরা জিনিসগুলোকে ম্যানেজ করব। এবং আমাদের যে সিপিইউ বার্স্ট বলতে বোঝানো হচ্ছে সিপিইউ এর যে ফুল টাইমটা। ধরুন একটা সিপিইউ 1 ঘন্টা সময় রান করতে পারবে, এই 1 ঘন্টার মধ্যে একটা প্রসেস আসবে যেটা 30 মিনিট কাজ করে, আরেকটা প্রসেস আসছে যেটা 10 মিনিট কাজ করবে, আরেকটা প্রসেস আসছে যেটা 15 মিনিট কাজ করবে। তাহলে তিনটা প্রোগ্রাম আসলো, তিনটা প্রসেস আসলো, যেটা সিপিইউ এর বার্স্ট টাইম টোটাল ছিল 1 আওয়ার 60 মিনিট। যেখানে ওই তিনটা প্রোগ্রাম কাজ করার জন্য আপনার 30, 20, 30, 10 and 50 মোটামুটি 55 সেকেন্ড সময় নেবে বা 5 মিনিট টাইম নেবে, যেহেতু 1 আওয়ার এখানে 60 মিনিট আমার সিপিইউ বার্স্ট টাইম। সিপিইউ বার্স্ট বলতে পুরো সিপিইউ এর টাইমটা বলা হচ্ছে আর কি, সিপিইউ ঠিক কতক্ষণ পর্যন্ত কাজ করতে পারবে। এখন এই সিপিইউটা আলটিমেটলি ইনপুট আউটপুট বার্স্ট, মানে যে ইনপুট আউটপুটে যে ইন্টারাপ্ট তার উপর বেস করে আসলে এটা কাজ করবে। বা যে কনটেক্সট সুইচের বিষয়টা এখানে আসবে, কখনো কখন কনটেক্সট সুইচ করবে বা কোন ইন্টারাপ্টের বেসিসে কোন কনটেক্সট সুইচ করে কোন ইয়াতে যাবে, সেটা আসলে এই ইনপুট আউটপুট বার্স্টের উপর এটা ফলো করে সিপিইউটা আলটিমেটলি কাজ করবে। সিপিইউ এর পুরো সময়টা ডিভাইড হবে। এবং সিপিইউ বার্স্ট ডিস্ট্রিবিউশন ইজ অফ মেইন কনসার্ন। যেটা বললাম যে আসলে মেইন আমাদের কনসার্নটাই হচ্ছে সিপিইউটাকে এজ মাচ এজ পসিবল বিজি রাখা। অর্থাৎ আমাদের সিপিইউ যদি আমি যেটা একটু আগের ফিগার দেখাইছিলাম, ধরুন এটা হচ্ছে আমার একটা সিপিইউ এর এটা হচ্ছে 0 সেকেন্ড, এবং এই সিপিইউটা 60 সেকেন্ড পর্যন্ত মনে করেন চলবে, বা 60 মিনিট, মানে এটা 0 মিনিট, এটা হচ্ছে 60 মিনিট পর্যন্ত একটা সিপিইউ টানা চলবে। সো এই টানা এই 1 ঘন্টার মধ্যে আমরা কি কি কাজ করতে পারবো। আমাদের টার্গেট হচ্ছে এই 1 ঘন্টার সময় যে আমরা সিপিইউ কে চালাবো, এই 1 ঘন্টার সময়ে যতটুকু পারা যায়, যত বেশি পারা যায় আমরা প্রোগ্রাম এক্সিকিউট করা, এবং যত বেশি করতে পারি তত আমাদের সিপিইউটা ইউটিলাইজ হবে। সো এটাই আমাদের মেইন কনসার্নের জায়গা, যে আমাদের সিপিইউ এর যে বার্স্ট টাইম পুরো সময়টা, এটার ডিস্ট্রিবিউশনটা মানে এফিশিয়েন্টলি করা, যাতে আমরা এটাকে বেশি বিজি রাখতে পারি, এফিশিয়েন্টলি ম্যানেজ করতে পারি। and alternative sequence of CPU and IO burst। ওই যে IO burst বলতে বোঝানো হচ্ছে আমরা ইন্টারাপ্ট করে আরেকটা প্রসেসে মুভ করব। সো এই জিনিসটাকে এখানে একটা চিত্র দ্বারা বোঝানো হচ্ছে যে লোড স্টুড অ্যাডস টু রিড ফ্রম ফাইল, যে আমরা হচ্ছে একটা প্রসেস যখন আসলো সেই প্রসেসটাকে আমরা লোড করব। এখানে কন্টিনিউয়াসলি দেখাচ্ছে যে প্রসেসটা কন্টিনিউয়াসলি চলতেছে। ধরুন একটা প্রসেস আমাদের এই সময় এসে সিপিইউ বার্স্ট টাইম মানে হচ্ছে ওই প্রসেসটা, মানে এটা ধরেন প্রসেস নাম্বার 1। এই যে 1 নাম্বার প্রসেস, এই প্রসেসটা আমাদের সিপিইউ লোড করতেছে, এড করতেছে, রিড করতেছে, এই যে কাজগুলো, এগুলো মানে কি ওই প্রসেসটা এক্সিকিউট হচ্ছে, ওই প্রসেসটা কাজ করতেছে।
আর এই প্রসেসটা কাজ করতেছে মানে এই প্রসেসটা হচ্ছে সিপিইউ এর বার্স্ট টাইমকে দখল করতেছে, যে সিপিইউ এর বার্স্ট টাইম এই সময়টাকে সে কাজ করতেছে। তারপরে ধরেন এই প্রসেসটা একটা ইন্টারাপ্ট পেল, মানে এই প্রসেসটা আমাদেরকে পজ রাখলো, কনটেক্সট সুইচ করে আমরা একটা প্রসেসে যাব, কিন্তু এই প্রসেসটার এই জায়গায় যেহেতু ইন্টারাপ্ট পেল, এই আবার এটা শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়টা এই প্রসেসটা কিন্তু ওয়েট করতেছে। ওয়েট করতেছে কি জন্য? কোন একটা ইনপুটের জন্য হতে পারে, বা কোন একটা আউটপুট সিগন্যালের জন্য হতে পারে, বা কোন একটা কিছুর জন্য, এক্সটার্নাল কোন একটা ভ্যালুর জন্য বা ডাটার জন্য সে হচ্ছে ওয়েট করতেছে। এই সময়টা আলটিমেটলি এই পুরোটা কিন্তু সিপিইউ এর বার্স্ট টাইম। সো এই সময়টা যে ইনপুট আউটপুট বার্স্ট টাইম ছিল, এই বার্স্ট টাইমে যদি আমরা চাই এই ওয়েটিং মুভমেন্টে আমরা অন্য একটা প্রোগ্রামকে, অন্য একটা প্রসেসরকে আমরা এখানে সুযোগ দিতে পারি। যদি সুযোগ দেই তাহলে এই ওয়েটিং টাইমটা আমরা ইউটিলাইজ করলাম। এটাই আলটিমেটলি বোঝানো হচ্ছে। পরে আবার সিপিইউটা আসলে যদি সিঙ্গেল প্রসেস হয় সেক্ষেত্রে ওয়েট করার পরে সেখান থেকে যে সিগন্যালটা পেলো সেই সিগন্যালের বেসিসে সে হচ্ছে স্টোর ইনক্রিমেন্ট করলো, ইন্ডেক্স বাড়ালো, রাইট করলো, আবারও সে একটা সিগন্যাল পাচ্ছে, আবারও ওয়েট করলো, আবারও হচ্ছে সে প্রোগ্রামটা লোড করলো। এভাবে একটা প্রসেস হচ্ছে যতক্ষণ পর্যন্ত তার কাজ শেষ না হচ্ছে কন্টিনিউয়াসলি চলবে, এবং দিন শেষে সিপিইউ এর বার্স্ট টাইমটাকে ইউটিলাইজ করবে, কারণ এটাই হচ্ছে আসলে ডিফাইন করতেছে আপনার প্রোগ্রামটা কতক্ষণ ধরে সর্বোচ্চ চালাতে পারবে। সো একটা বেসিক ধারণা দেওয়া হচ্ছে যে আমাদের প্রসেসগুলো কিভাবে সিপিইউতে আসতেছে। এখানে একটা জিনিস আসলে যে স্কেজুলার, যে আমাদের সিপিইউতে যখন মাল্টিপল প্রসেস আসবে সেই প্রসেসগুলোকে আসলে আমরা কখন কোনটাকে এক্সিকিউট করব, স্কেজুলটা কি হবে, সেখানে একটা টার্ম বলা হচ্ছে শর্ট টার্ম স্কেজুলার। শর্ট টার্ম স্কেজুলার হচ্ছে সিলেক্টস ফ্রম এমং দ্য প্রসেসেস ইন রেডি কিউ। শর্ট টার্ম স্কেজুলার রেডি কিউ থেকে আমাদের প্রসেসগুলোকে ক্যারি করে। এখন রেডি কিউ হচ্ছে আমাদের সিপিইউর মধ্যে একটা আলাদা একটা পোরশন, যে হচ্ছে ওই যে আমাদের এটা আসলে অপারেটিং সিস্টেমই প্রোভাইড করে থাকে, যেখানে আপনার মাল্টিপল প্রসেসগুলা সিকোয়েন্সিয়ালি আসলে আমরা এখানে ওয়েটিং এ থাকে, কিউ এর মধ্যে থাকে, সেখান থেকে আমরা এগুলাকে অ্যালোকেট করে ওয়ান বাই ওয়ান আমরা আসলে এক্সিকিউশনে নিয়ে আসি। তো শর্ট টাইম স্কেজুলার যে সে আসলে এই রেডি কিউ এর মধ্যে যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলোকে ওয়ান বাই ওয়ান বা তার রিকোয়ারমেন্ট অনুযায়ী বা তার রিকোয়েস্ট অনুযায়ী সেগুলোকে হচ্ছে ক্যারি করে এবং সিপিইউ এর কাছে অ্যালোকেট করে দেয়। অর্থাৎ এই শর্ট টার্ম স্কেজুলারের কাজ হচ্ছে একটা প্রসেস যখন রেডি কিউ এর মধ্যে আসে সেটাকে ক্যারি করে তার স্পেসিফিক রিকোয়ারমেন্ট অনুযায়ী বা রিকোয়েস্ট অনুযায়ী তাকে হচ্ছে সিপিইউ এর কাছে অ্যালোকেট করে দেওয়া। সিপিইউ এর কাছে অ্যালোকেট করা মানে কি সিপিইউ আসলে কাজ করা শুরু করবে। এখন এখানে যেটা বলা হচ্ছে কিউ মে বি অর্ডারড ইন ভেরিয়াস ওয়েজ, ওই যে আমি বললাম স্পেসিফিক রিকোয়ারমেন্ট, এটাই আসলে বোঝানো হচ্ছে যে আপনার কিউ এর মধ্যে যে প্রসেসগুলো থাকবে সেই প্রসেসগুলো আসলে কিভাবে থাকবে সেটা আসলে বিভিন্নভাবে থাকতে পারে। এখন সেটা মানে যে রিকোয়ারমেন্ট গুলো সেটা হতে পারে আপনার, যেমন আমরা রাউন্ড রবিনের ক্ষেত্রে দেখলাম একটা শেষ হলে যখন আরেকটা সে আবার কিন্তু সার্টেন পিরিয়ড পরে লাস্টের দিকে যে এড হয় সেটা একটা প্রসেস হতে পারে, বা আদার্স অন্য প্রসেস দিয়েও কিউ এর মধ্যে রেডি হতে পারে। বাট কিউ এর যে মেইন কনসেপ্ট যেটা প্রথমে আসবে সেটা প্রথমে অ্যালোকেট হবে। অর্থাৎ আপনার রেডি কিউ এর মধ্যে 10টা প্রসেস থাকে, এই 10টা প্রসেস কিভাবে মানে আপনার এখানে অর্ডার হবে সেটা আলাদা একটা হিসাব, আলাদা একটা কনসেপ্ট। কিন্তু যখন এগুলো অর্ডার হয়ে যাবে কিউ এর মধ্যে এগুলো চলে আসবে, আসার পরে শর্ট টাইম স্কেজুলার যখন রিসিভ করে সিপিইউ এর কাছে অ্যালোকেট করতে যাবে তখন যেটাকে প্রথমে পাবে সেটাকে আগে এক্সিকিউশনে পাঠাবে, সেটা হচ্ছে শর্ট টাইম স্কেজুলারের কাজ। এবং সিপিইউ স্কেজুলিং ডিসিশন মে টেক প্লেস হোয়েন এ প্রসেস, একটা প্রসেস আছে সিপিইউ স্কেজুলিং যে ডিসিশনটা, এই ডিসিশনটা একটা প্রসেসের ক্ষেত্রে যে কখন এটাকে আমরা সিপিইউ এর কাছে পাঠাবো ফর এক্সিকিউশন, এটা একটি বিভিন্ন কারণে বিভিন্ন প্রসেসের উপর ডিপেন্ড করে সিদ্ধান্তটা আসতে পারবে। একটা হচ্ছে সুইচ ফ্রম রানিং টু ওয়েটিং স্টেট। এই স্টেটগুলো হচ্ছে আপনার একটা প্রসেস যখন সিস্টেমের কাছে আসে এই সিস্টেমটা টার্মিনেট হওয়ার আগ পর্যন্ত সে বিভিন্ন স্টেট ক্রস করে করে আসে, যেটা আমরা চ্যাপ্টার 4 এর একটা অংশ ছিল এই টপিকটা, যে এখানে বেশ কিছু স্টেট থাকে, স্টেট গুলা অতিক্রম করে একটা প্রসেস কমপ্লিট হয়। সো এখানে একটা ওয়েট হচ্ছে ওয়েটিং স্টেট, মানে একটা স্টেট হচ্ছে, আরেকটা স্টেট হচ্ছে রেডি স্টেট। সো স্টেট মানে আপনি সহজ ভাষায় বুঝেন যে একটা অবস্থা, সার্টেন একটা সিচুয়েশন ওই প্রসেসের, আপনি আপাতত এটাই বুঝেন যে রানিং স্টেট মানে এই প্রসেসটা রানিং মুভমেন্টে আছে, ওয়েটিং স্টেট মানে এই প্রসেসটা এই মুহূর্তে ওয়েটিং অবস্থায় আছে, আইডল অবস্থায় আছে, রেডি মানে এই রেডি স্টেট মানে এই প্রসেসটা এখন এক্সিকিউশনের জন্য রেডি। এরকম আপনি জিনিসগুলোকে আপাতত মনে রাখতে পারেন। তো যেটা হচ্ছে যে সুইচ ফ্রম রানিং টু ওয়েটিং স্টেট, অর্থাৎ যখন কোনো একটা প্রসেস রানিং থাকবে, রানিং থাকার পরে যদি সে ইন্টারাপ্ট হয় তাহলে কিন্তু ওয়েটিং এ চলে যাবে, কারণ এটাই স্বাভাবিক। সে রানিং ছিল, তাকে আমরা ইন্টারাপ্ট করলাম, তাহলে সে কন্টেক্সট সুইচ করে ওয়েটিং স্টেটে চলে যাবে। দেন
আবার আরেকটা মানে এই যে ওয়েটিং স্টেটে গেল, এটা কিন্তু একটা স্কেডিউল হলো, মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছে। এই যে যাওয়ার সময় মাল্টিপল প্রসেস যদি একসাথে এরকম রানিং স্টেট থেকে ওয়েটিং স্টেটে যায়, তাদেরকে কিন্তু স্কেডিউলার হচ্ছে স্কেডিউল করে রাখবে যে কখন কোনটা পরবর্তী স্টেটে নিয়ে যাব আমরা। দেন সুইচ ফ্রম রানিং টু রেডি স্টেট। এমনও হতে পারে যে আমরা ওয়েটিং স্টেটে না নিয়ে আমরা তাকে রেডি স্টেটে নিচ্ছি, মানে হচ্ছে আমাদের কিউ এখন হতে পারে পুরো কিউটা ফাঁকা, আমরা এখন ডিরেক্টলি তাকে রেডি স্টেটে রেখে দিলাম। রেডি স্টেটে মানে এখন ডিরেক্টলি সে হচ্ছে এক্সিকিউশন হচ্ছে চলে যেতে পারে বা টার্মিনেট হয়ে যেতে পারে, কাজটা শেষ হয়ে যেতে পারে। অথবা আমরা এমনও হতে পারে যে রানিং থেকে ডিরেক্টলি রেডিতে না দিয়েও আমরা ওয়েটিং থেকে রেডিতেও দিতে পারি। তো রানিং থেকে ওয়েটিং আসলো, ওয়েটিং থেকে রেডি স্টেটে আসবে, রেডি স্টেটে আসার পর এক্সিকিউট হয়ে টার্মিনেট হবে। সো এই বিভিন্ন সিচুয়েশনের কারণে আমাদের প্রত্যেকটা প্রসেসকে আমরা বিভিন্ন সিপিএস স্কেজুলিং ডিসিশনের মধ্যে দিতে পারি। এবং এক্ষেত্রে স্কেজুলিং আন্ডার 1 and 4 ইজ নন প্রিমটিভ এন্ড কোঅপারেটিভ। এই যে আমরা চারটা এখানে কথা বললাম, চারটা স্কেজুলের কথা বললাম, এগুলো হচ্ছে নন প্রিমটিভ। আর নন প্রিমটিভ কি জিনিস? প্রিমটিভ মানে হচ্ছে আমরা আগে বলছিলাম যে আগে বলছিলাম বলতে গত ক্লাসে এই টপিকটা আলোচনার সময়, প্রিমটিভ মানে হচ্ছে একটা প্রসেসকে আমরা মাঝখানে ইন্টারাপ্ট করব, তাকে আমরা ডিরেক্টলি এক্সিকিউশন মানে কমপ্লিটলি এক্সিকিউশন হতে দিব না। সো এটাকে আমরা বলছিলাম প্রিমটিভ। আর নন প্রিমটিভ মানে একটা প্রসেসকে আমরা কন্টিনিউয়াসলি এক্সিকিউট হতে দিব। এখন এখানে আপনি যেটা প্রশ্ন করতে পারেন যে স্যার তাহলে এই যে স্টেটগুলো আমরা যে স্টেটগুলো এক্সপ্লেন করার ক্ষেত্রে বললাম, রানিং স্টেট থেকে ওয়েটিং স্টেটে যাবে, মাঝখানে একটা ইন্টারাপ্ট আসবে। এখানে নন প্রিমটিভ বলতে এখানে বোঝানো হচ্ছে আপনার যখন এই প্রসেসটা যাবে ওই প্রসেসটা এক্সিকিউট হবে, আমরা মাঝখানে অন্য কোনো প্রসেসকে নিয়ে আসবো না। যদি নিয়ে আসি তাহলে সেটা হয়ে যাবে প্রিমটিভ। এই যে চারটাকে আসলে বলা হচ্ছে নন প্রিমটিভ, বা নন প্রিমটিভের আরেকটা নাম হচ্ছে কোঅপারেটিভ, খেয়াল রাখবেন। অল আদার স্কেজুলিং ইজ প্রিমটিভ, মানে এই চারটা বাদে অন্যান্য যে স্কেজুলিং গুলো সেগুলো হচ্ছে প্রিমটিভ। এগুলার ক্ষেত্রে প্রিমটিভের ক্ষেত্রে আসলে কিছু হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট প্রয়োজন। কিরকম? যে কনসিডার অ্যাক্সেস টু শেয়ার ডাটা, কারণ এখানে আসলে ডাটাগুলোকে শেয়ার করতে হবে, এটা আমার কনসিডারেশন নিতে হবে। কনসিডার প্রিমশন হোয়াইল ইন কার্নেল মোড, কার্নেল মোডে আসলে আমাদের হচ্ছে এই প্রিমশনটা মেইনলি হয়ে থাকে। কনসিডার ইন্টারাপ্ট অকারিং ডিউরিং ক্রুশিয়াল ওএস অ্যাক্টিভিটিস, মানে অপারেটিং সিস্টেমের যে ভেরিয়াস অ্যাক্টিভিটিস গুলোর মধ্যে যখন ইন্টারাপ্ট হবে তখন আলটিমেটলি আমাদের এখানে প্রিমটিভের প্রিমশনের বিষয়টা চলে আসবে। এবং নিড সিনক্রোনাইজেশন, অবশ্যই সিনক্রোনাইজ প্রয়োজন, কারণ প্রিমটিভ মানে হচ্ছে আপনি একটা প্রসেসকে স্টপ রেখে আরেকটা প্রসেসে মানে পুরোপুরি অন্য একটা প্রসেসে চলে যাচ্ছেন, মানে একটা স্টেট থেকে পুরোপুরি অন্য একটা স্টেটে চলে যাচ্ছেন, মানে ডিফারেন্ট একটা প্রোগ্রামের ডিফারেন্ট স্টেটে। তো ডিফারেন্ট প্রোগ্রামের ডিফারেন্ট স্টেটে যখন যাচ্ছেন, আবার যদি আপনি ব্যাক করতে চান আগের স্টেটে, তাহলে কিন্তু আপনার সিনক্রোনাইজেশন প্রয়োজন। উইথাউট সিনক্রোনাইজেশন আপনি যেখান থেকে মুভ করে গেছিলেন সেখানে আপনি ফিরে আসলে আপনি সেই ডাটাটা পাবেন না, বা ওই কাজের রেজাল্ট আপনি রাখতে পারবেন না। দ্যাটস ওয়াই এই প্রিমটিভ প্রসেসের ক্ষেত্রে আমাদের সিনক্রোনাইজেশনটা ইম্পর্টেন্ট, বাট নন প্রিমটিভ প্রসেস বা কোঅপারেটিভের ক্ষেত্রে আমাদের সিনক্রোনাইজেশনের প্রয়োজন পড়ে না, কারণ এটা কন্টিনিউয়াসলি ধারাবাহিক কাজটা শেষ হয়ে যায়। তো এখানে এটাই ছিল স্কেজুলিং এর বিষয়। আরেকটু বলা হচ্ছে যেমন এখানে ডিসপ্যাচের কথা। ডিসপ্যাচের বিষয়টা হচ্ছে ডিসপ্যাচার মডিউল, এটা একটা মডিউল যেটা গিভস কন্ট্রোল অফ দ্য সিপিইউ টু দ্য প্রসেস সিলেক্টেড বাই দ্য শর্ট টার্ম স্কেজুলার। এটা হচ্ছে শর্ট টার্ম স্কেজুলারের একটা মডিউল। এই যে আমাদের ডিসপ্যাচারের কথা বলতেছি, এই মডিউলটা আসলে আমাদের যে সিপিইউ কে যখন আমরা আমাদের শর্ট টার্ম স্কেজুলারের কাজ কি ছিল? শর্ট টার্ম স্কেজুলারের কাজ ছিল রেডি কিউ থেকে, সরি আমাদের রেডি কিউ ছিল নাকি ওটার নাম? হ্যাঁ, রেডি কিউ থেকে আমাদের প্রসেস গুলাকে হোল্ড করে আপনার সিস্টেমে দেওয়া, সরি সিপিইউ এর কাছে দেওয়া। শর্ট টার্ম স্কেজুলার যে সিপিইউ এর কাছে দিচ্ছে, এই যে কন্ট্রোলটা যখন সিপিইউ নিচ্ছে, এই কন্ট্রোলটা নেয়ার জন্য এখানে একটা মডিউল আছে, এই মডিউলটাকে বলা হচ্ছে ডিসপ্যাচার মডিউল। এটা আলটিমেটলি শর্ট টার্ম স্কেজুলার যখন সিপিইউ এর কাছে পাঠাচ্ছে তখন ডিসপ্যাচার মডিউল রেস্ট অফ দা কাজ করতেছে। রেস্ট অফ দা কাজ বলতে কি? কনটেক্সট সুইচ করা, কারণ ওই যে আমরা বললাম একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে যাওয়া, সুইচিং টু ইউজার মোড। এখন হচ্ছে আমরা ধরেন আপনি এখন কার্নেল মোডে আছেন, সো কার্নেল মোড থেকে আপনি ইউজার মোডে যেতে চান, সো ইউজার মোডে সেটাকে আপনাকে সুইচ করতে দিবে, এটা হচ্ছে ডিসপ্যাচার কাজ করে দিবে এটা। জাম্পিং টু দ্য প্রপার লোকেশন ইন দ্য ইউজার প্রোগ্রাম টু রিস্টার্ট দ্যাট প্রোগ্রাম। এখন আপনি যদি একটা প্রোগ্রামকে রিস্টার্ট করতে চান, তাহলে আপনি কোন লোকেশন থেকে স্টার্ট করলে আপনি রিস্টার্ট করা যাবে সেটাও কিন্তু এই ডিসপ্যাচার ডিফাইন করে দিবে বা এটা কন্ট্রোল করবে। আচ্ছা, সো এক্ষেত্রে ডিসপ্যাচার শুড বি as fast as possible since it is involved during every process switch। খেয়াল করেন, প্রত্যেকটা প্রসেস যখন সুইচ করতেছে, এই সুইচের কাজটা কিন্তু শর্ট টাইম স্কেজুলার হয়ে ডিসপ্যাচার করে দিচ্ছে। মানে শর্ট টাইম স্কেজুলার তো জাস্ট ডিসিশন দিচ্ছে কিউ থেকে কোনটা যাবে,
কিন্তু যাওয়ার পর যে সুইচিং এর বিষয়টা, এটা কিন্তু ডিসপ্যাচার কন্ট্রোল করতেছে। এখন ডিসপ্যাচার যদি ফাস্ট না হয়, তাহলে কিন্তু একটা প্রসেস থেকে একটা প্রসেস সুইচিং এ আপনার অনেক সময় লাগবে, এবং এখানে একটা প্রবলেম ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থেকে যায়। দ্যাটস ওয়াই আপনার ডিসপ্যাচার আসলে এজ মাচ এজ পসিবল এটা ফাস্ট হওয়া প্রয়োজন। এবং এক্ষেত্রে ডিসপ্যাচ লেটেন্সি বলে একটা জিনিস বলা আছে। ডিসপ্যাচ লেটেন্সি হচ্ছে ওই যে এখানে আপনি ফাস্টের যতই ফাস্ট হোক, একটা প্রসেসকে স্টপ করে তো আরেকটা প্রসেস আপনার শুরু করতে হবে। তো একটা প্রসেসকে আপনি স্টপ করে আরেকটা প্রসেস যে আপনি শুরু করতেছেন, এই যে মধ্যবর্তী টাইম বা এই যে সময়টা নিচ্ছে, এটাকে বলা হচ্ছে ডিসপ্যাচ লেটেন্সি। অর্থাৎ আপনার ডিসপ্যাচ লেটেন্সি যত কম হবে, আপনার ডিসপ্যাচার তত বেশি ফাস্ট। আর আপনার ডিসপ্যাচার যত বেশি ফাস্ট, তত আপনার সিস্টেম মাল্টিপল প্রসেসকে কুইকলি বা এফিশিয়েন্টলি ডিল করতে পারবে। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, আমি ঠিক আছে, আমরা তাইলে এবার পরে অংশ দেখি যে স্কেজুলিং ক্রাইটেরিয়া। একটা প্রসেস যে আমরা বিভিন্ন প্রসেস আমরা স্কেজুল করবো, সেক্ষেত্রে আসলে বিভিন্ন টার্ম আছে, টার্মগুলোর সাথে একটু পরিচিত হই। যেমন এক নম্বর হচ্ছে সিপিইউ ইউটিলাইজেশন। এটা অলরেডি আমরা বলে আসছি যে আমাদের মাল্টি প্রোগ্রামিং এর কাজই হচ্ছে সিপিইউটাকে এফিশিয়েন্টলি ডিল করা। এফিশিয়েন্টলি ডিল করা বলতে হচ্ছে আমাদের সিপিইউ এর বার্স্ট টাইমটাকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইউটিলাইজ করা, বা এটাকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল বিজি রাখা। তো এটাকেই বলা হচ্ছে সিপিইউ ইউটিলাইজেশন। এই ইউটিলাইজ করার জন্য আলটিমেটলি আমরা সিপিইউ স্কেজুলিংটা করে থাকি। এবং এক্ষেত্রে থ্রুপুট হচ্ছে আমরা পার ইউনিট টাইমে আমরা কতটা প্রসেসকে কমপ্লিটলি এক্সিকিউট করতে পারলাম। ধরেন আমরা 1 মিনিটে হচ্ছে আমরা 10টা প্রসেসকে কমপ্লিট করলাম। যদি আমরা ইউনিট টাইম হিসাবে 1 মিনিটকে ধরি, তাহলে 1 মিনিটে 10টা কাজ করতে পারতেছি, মানে এই প্রসেসের থ্রুপুট হচ্ছে 10। বিষয়টা হচ্ছে এরকম। সো ইউনিট টাইমের উপর বেস করে আমরা আসলে থ্রুপুটটাকে ডিফাইন করব। বাট কাজগুলো কিন্তু কমপ্লিট হতে হবে। এমন না যে কোনো একটা কাজকে আপনি অর্ধেক করছেন, বা এটা মাঝখানে আপনার এটা ইন্টারাপ্ট পাওয়ার কারণে এটা এরর দিয়ে এটা ট্র্যাপে পড়ে গেছে, এই ধরনের জিনিসগুলো কিন্তু থ্রুপুটের কাউন্টে আসবে না। টার্ন অ্যারাউন্ড টাইম, এটা নিয়ে আমরা আলাপ করছিলাম যে একটা প্রসেস হচ্ছে এক্সিকিউট করার জন্য কতটুকু সময় নিচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত। ওয়েটিং টাইম হচ্ছে তার আইডল মুভমেন্ট একটা প্রসেসের, এগুলো নিয়ে আমরা গত ক্লাসে বলছিলাম। রেসপন্স টাইম হচ্ছে কোন সময়ে আমাদের প্রসেসটা রেসপন্স করা শুরু করছে। কারণ একটা প্রসেস আমাদের সিস্টেমের কাছে যখন আসে, সেটা কিউ এর মধ্যে চলে যায় বা বিভিন্ন স্টেটে যায়। সেখান থেকে যখন প্রথম সিপিইউ এক্সিকিউট করা শুরু করে আফটার ডিসপ্যাচার সুইচিং দ্য কনটেক্সট, যখন এটা এক্সিকিউশন শুরু, সেটাকে আমরা বলতেছি রেসপন্স টাইম, ফার্স্ট এক্সিকিউশনটাকে। সো এই রেসপন্স টাইম হচ্ছে এখানে একটু খেয়াল রাখবেন। এন্ড স্কেজুলিং ক্রাইটেরিয়া গুলা যেগুলো ছিল, সরি স্কেজুলিং যে অ্যালগরিদম গুলা, এই অ্যালগরিদমের অপটিমাইজেশন ক্রাইটেরিয়া, মানে কিসের উপর বেস করে আমরা অ্যালগরিদম গুলাকে অপটিমাইজ করতে পারি। এখানে 5টা টার্মের কথা বলা হচ্ছে। যে ম্যাক্স সিপি ইউটিলাইজেশন, আমাদের যে অ্যালগরিদম গুলো আমরা স্কেজুলিং অ্যালগরিদম গুলা পড়বো বা পড়ে আসছি, সেগুলা কোনটা কত বেশি অপটিমাইজড, সেটা আমরা চিন্তা করতে পারি যে কোন অ্যালগরিদম আমাদের সিপিইউটাকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করতেছে। যে যত বেশি ইউটিলাইজ করবে, আমরা তাকে তত অপটিমাইজ বলবো। অথবা হতে পারে থ্রুপুট, যে যে অ্যালগরিদমটা আমার পার ইউনিট টাইমে বেশি প্রোগ্রাম কমপ্লিট করতে পারবে, এক্সিকিউশন কমপ্লিট করে দিতে পারবে, আমরা সেই অ্যালগরিদমটাকে বেশি অপটিমাইজ বলবো। অথবা হতে পারে যে মিনিমাম টার্ন অ্যারাউন্ড টাইম, অর্থাৎ আমরা মানে আমাদের টার্গেট থাকবে যদি একটা অ্যালগরিদমকে অপটিমাইজ করতে চাই, তাইলে টার্ন অ্যারাউন্ড টাইম যত কম নেবে একটা অ্যালগরিদম, আমরা সেটাকে তত ভালো অ্যালগরিদম বলবো, স্কেজুলিং অ্যালগরিদম বলবো বা অপটিমাইজড অ্যালগরিদম বলবো। ওয়েটিং টাইমের ক্ষেত্রে মিনিমাম করবো আমরা, যত মিনিমাম ওয়েটিং টাইম করতে পারবো তত আমাদের অ্যালগরিদমের অপটিমাইজেশনটা বাড়বে। এবং রেসপন্স টাইম, এটাও আমরা যত কমায় নিয়ে আসতে পারবো, তত আমরা আমাদের অ্যালগরিদম গুলাকে বেস্ট বলতে পারবো। সো এই 5 ধরনের ক্রাইটেরিয়া আছে, এর বাইরেও কিছু ক্রাইটেরিয়া আছে, বাট এগুলো হচ্ছে মেইন। এগুলো আসলে আপনার আশা করি আপনাদের সাথে রিলেট করতে পারবেন, যেহেতু টপিকগুলো বুঝে ফেলছেন। দেন আমরা অ্যালগরিদমের ক্ষেত্রে প্রথমে এফসিএফএস পড়াইছিলাম, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। সো এটা নিয়ে আপাতত আর এখানে আমি আলাপ করতেছি না। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ নিয়ে এখানে হচ্ছে একটা প্রসেস আসবে, যেখানে যে প্রসেসটা আগে আসবে সেটাকে আমরা আগে এক্সিকিউট করব। এবং এটা হচ্ছে সিম্পলেস্ট সিপিইউ স্কেজুলিং অ্যালগরিদম। এটার কাজ কিভাবে করে আমরা সিম্পলি বলছিলাম, যেমন এখানে হচ্ছে 3টা প্রসেস P1 P2 P3, 24 বার্স টাইম, মানে এক্সিকিউশন হতে সময় নেবে। সেই আলোকে হচ্ছে একটা গ্যান চার্টের সাহায্যে আমরা জিনিসটাকে সিম্পলি এটাকে ভিজুয়ালাইজ করতেছি। তো এখানে হচ্ছে প্রথমে এটা আসবে, পরে এটা, পরে এটা, এইভাবে আমরা এগুলোকে এক্সিকিউট করতে পারি। সেখান থেকে আমরা ওয়েটিং টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, এগুলো আমরা ক্যালকুলেট করে বের করা শিখছিলাম। এখানে হচ্ছে একটা প্রবলেম আসে
এফসিএফএস এর ক্ষেত্রে যে প্রবলেমটাকে বলা হচ্ছে কনভয় ইফেক্ট। কনভয় ইফেক্টটা হচ্ছে যে আমরা যখন এফসিএফএস অ্যাপ্লাই করতেছি, এফসিএফএস এর যদি শুরুতে বড় প্রবলেম মানে বড় বার্স্ট টাইম বিশিষ্ট কোন একটা প্রসেস থাকে, তাইলে এটা কিন্তু অনেক সময় নিয়ে নেয়। যেমন কিরকম, আপনার আমরা যদি এটার ক্ষেত্রে দেখি, এই যে সেম এক্সাম্পল, আমরা দেখেন P1 এটা হচ্ছে 24, P2 হচ্ছে 3, P3 হচ্ছে 3। সো আমরা যদি শুরুতে P1 কে এক্সিকিউট করি, তাহলে সে হচ্ছে 0 থেকে 24 সেকেন্ড সময় নিচ্ছে। P2 শুরু হচ্ছে 24 সেকেন্ড পরে। এখন P2 24 সেকেন্ড পরে শুরু হয়, P1 এর ওয়েটিং টাইম খেয়াল করেন 0 সেকেন্ড, P2 এর ওয়েটিং টাইম হচ্ছে 24, P3 এর ওয়েটিং টাইম হচ্ছে 27। আচ্ছা, এবং এভারেজ ওয়েটিং টাইম 70। বাট আমরা যদি সেম প্রসেস, তার বার্স্ট টাইম সেম, বাট আমরা যদি স্মলার প্রসেস গুলাকে আগে নিয়ে আসি, অর্থাৎ P2 P3 এই দুইটা যেহেতু স্মল প্রসেস, তাদের বার্স্ট টাইম কম, এদেরকে যদি আমরা আগে নিয়ে আসি, তাইলে দেখেন আপনার এভারেজ ওয়েটিং টাইম কতটা কমতেছে। খেয়াল করেন সেম বার্স্ট টাইম, এখানে যেরকম বার্স্ট টাইম 2433, এখানেও কিন্তু বার্স্ট টাইম সেম তিনটারই, বাট এখানকার এভারেজ ওয়েটিং টাইম দেখেন 3, আর এখানে এভারেজ ওয়েটিং টাইম 70। তাহলে আমাদের কিন্তু ওই যে আমরা অপটিমাইজেশন ক্রাইটেরিয়া পড়ে আসছিলাম, এই যে এখানে অপটিমাইজেশন ক্রাইটেরিয়া পড়ে আসছিলাম, সেখানে আমরা বলছিলাম যে ওয়েটিং টাইম আমরা যত মিনিমাম করতে পারবো সেটাকে আমরা তত অপটিমাইজ বলবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি স্বাভাবিক করতেই আমরা যদি বড় প্রসেসকে শুরুতে রাখি, ছোট প্রসেসকে পরে নিয়ে নেই, তাইলে কিন্তু আমরা এখানে একটা অপটিমাইজেশন পাচ্ছি না, বা এখানে আমাদের ওয়েটিং টাইমটা ইনক্রিজ হয়ে যাচ্ছে। বা এখানে যে প্রবলেমটা দাঁড়াতে পারে, এমনও হতে পারে যে আপনার এই P1 এটা ধরেন 24 সেকেন্ড সময় নিচ্ছে, P2 হচ্ছে 3 সেকেন্ড সময় নিচ্ছে, এবং P3 3 সেকেন্ড। আপনার যে সিপিইউ, এই সিপিইউ এর বার্স্ট টাইম ফর এক্সাম্পল কোন একটা কারণে মনে করেন 26 সেকেন্ড মনে করেন। সো একটা সিপিইউ যদি 26 সেকেন্ড পরে অফ হয়ে যাবে, তাইলে আপনি দেখেন 26 সেকেন্ড পর মানে হচ্ছে এই পর্যন্ত আপনার সিপিইউ এর বার্স্ট টাইম। খেয়াল করেন এই জিনিসটা একটু ভালো করে বুঝেন, সিপিইউ এর বার্স্ট টাইম হচ্ছে এই 0 সেকেন্ড থেকে 26 সেকেন্ড পর্যন্ত। ওকে, আচ্ছা, এখন আপনি প্রথমে P1 কে এক্সিকিউট করলেন, তাহলে P1 কিন্তু আপনার সিপিইউ এর বার্স্ট টাইমের 24 সেকেন্ড সে নিয়ে নিল। নেয়ার পর সে P2 শুরু করলো, শুরু করার পরে দেখেন P2 সে শেষ করতে পারে নাই, P3 তো টাচই করতে পারে নাই। অথচ আমরা যদি জিনিসটাকে একটু উল্টা করে দিতাম, তাহলে দেখেন আমরা কিন্তু মোটামুটি 2টা প্রোগ্রাম সাকসেসফুলি কমপ্লিট করতে পারতাম, তাহলে আমাদের থ্রুপুট বেড়ে যেত। কিরকম, যদি আমরা প্রথমে P2 এক্সিকিউট করতাম, তাহলে P2 সিপিইউ এর এই 20 সেকেন্ডের মধ্যেই প্রথম 3 সেকেন্ডে P2 শেষ হয়ে যেত, পরের 3 সেকেন্ডে P3 শেষ হয়ে যেত, আর বাদ বাকি সময়গুলো আমাদের P3 ট্রাই করতে, যতক্ষণ সম্ভব সে ট্রাই করতো। সো এই যে আমরা লং প্রসেসের পিছনে যদি আমরা শর্ট প্রসেস দিয়ে দেই, তাহলে শর্ট প্রসেসের এক্সিকিউশন হুমকির মুখে পড়ে যায়, এবং এমনও সিচুয়েশন তৈরি হতে পারে যে আমরা শর্ট প্রসেসকে এক্সিকিউটই করতে পারবো না। তো এই ধরনের প্রবলেমকে বলা হচ্ছে কনভয় ইফেক্ট। কনসেপ্টটা কি বোঝা গেছে? কনভয় ইফেক্টের বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। এই জিনিসটা এখানে বলা হচ্ছে যে কনভয় ইফেক্ট মানে হচ্ছে শর্ট প্রসেস বিহাইন্ড লং প্রসেস। আমরা শর্ট প্রসেস যদি লং প্রসেসের পিছনে দিয়ে দিই, তাহলে আমাদের এই ধরনের প্রবলেম হতে পারে, যেটা এক্সিকিউটই হবে না, অথবা এক্সিকিউট হলেও সেটা কমপ্লিট করার সুযোগ পাবে না, বা থ্রুপুট কমে যাবে, ওয়েটিং টাইম বেড়ে যাবে। সো থ্রুপুটও হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, থ্রুপুট কমে যাবে, ওয়েটিং টাইম বেড়ে যাবে। সো এই প্রবলেমটাকে সলভ করার জন্য এফসিএফএস এর যে কনভয় ইফেক্ট, এই প্রবলেমকে সলভ করার জন্য আমরা নতুন আরেকটা অ্যালগরিদম আমরা দেখতেছিলাম, যেটাকে বলা হচ্ছে এসজেএফ, মানে শর্টেস্ট জব ফার্স্ট। আমরা এটা দ্বারা এই কনভয় ইফেক্টের সলিউশন করব। সো এখানে আপনার এসজিএফ মানে কি এটা আমরা জানি, এবং এটা নিয়ে আমরা গত ক্লাসে পড়ছিলাম যে আমরা এখানে যে প্রসেসগুলো শর্ট সেগুলোকে আমরা আগে দিয়ে দিব। সো শর্ট প্রসেসকে আগে দিলে আমাদের এই যে কনভয় ইফেক্টের প্রবলেম সেটা আর থাকবে না, আমাদের থ্রুপুট ম্যাক্সিমাম করা পসিবল হবে, ওয়েটিং টাইমকে মিনিমামে নামিয়ে আনা পসিবল হবে। এটা হচ্ছে এসজিএফ এর সুবিধা, বা এসজিএফ আমরা এই কারণে ইউজ করে থাকি, বা কনভয় ইফেক্টের সলিউশন হচ্ছে এসজিএফ। এবং এসজিএফ দুই ধরনের হতে পারে, একটা নন প্রিমিটিভ। নন প্রিমিটিভ এর ক্ষেত্রে কি ধরনের কাজ আমরা একটু সিম্পল জানি, জাস্ট যে প্রসেসগুলো ছোট সেগুলোকে আমরা অর্গানাইজ করে বা সর্টিং করে আগে নিয়ে আসবো, এবং সেগুলোকে আমরা আগে এক্সিকিউট করবো। ওই যে আমরা বলছিলাম একটু আগে ডিসপ্যাচার আলোচনা করার সময়, যে আমাদের রেডি কিউতে প্রসেসগুলা কিভাবে থাকবে সেটা আলাদা একটা প্রসেস। তো এই যে এখানকার যদি আমরা এসডিএফ ফলো করি, তাহলে রেডি কিউ এর মধ্যে যখন 4টা প্রসেস আসবে, সেই 4টা প্রসেসের মধ্যে যে প্রসেসগুলো
মিনিমাম সময় নেবে সেগুলোকে আমরা আগে রাখবো রেডি কিউ এ। দেন রেডি কিউ থেকে শর্ট টার্ম স্কেজুলার প্রথমে যেটাকে পাবে, যেমন এখানে P4 এটা হচ্ছে মিনিমাম, তাইলে আমাদের রেডি কিউতে এই 4টা প্রসেস রেডি হবে এরকম, প্রথমে P4 আসবে মানে রেডি হবে, তারপরে আসবে হচ্ছে আপনার P2 না সরি P1 তারপরে আসবে হচ্ছে আপনার P3 এন্ড দেন হচ্ছে আপনার P2। সো আপনি এদিক থেকে ইন করতেছেন, সো আপনার কিউ রেডি, কিউ এর প্রথমে কে আছে P4, তাহলে এবার P4টাকে যে লোড করে সিপিইউ তে পাঠাবো এটার সিদ্ধান্ত দিবে শর্ট টার্ম স্কেজুলার। শর্ট টার্ম স্কেজুলার আপনার এই কিউ থেকে P4টাকে লোড করে সিপিইউ এর কাছে পাঠাবে। সিপিইউ এর কাছে পাঠানোর পরে সিপিইউ যেই প্রসেস নিয়ে কাজ করুক না কেন, সিপিইউ এখন P4টাকে লোড করতে চায়, এই যে P4টাকে সে এখন আরেকটাকে স্টপ করে P4টাকে সে নিবে, এই যে সময়টা, এই সময় ডিসপ্যাচার চলে আসবে, মানে ডিসপ্যাচার মডিউল এই P4টাকে সিপিইউ এর কাছে চলে নিয়ে আসছে শর্ট টার্ম, এখানে শর্ট টার্ম নিয়ে আসলো, নিয়ে আসার পরে সিপিইউ এর কাছে যখন আসলো তখন ডিসপ্যাচার এসে আপনার এই P4 এর কন্ট্রোলটা নিবে, যে P4 তুমি এখন সিপিইউ তে কাজ করতে পারো, তোমার কাজ হচ্ছে এখন সিপিইউ তে এই জায়গাতে তুমি এখন কাজ করা, সিপিইউ এর মধ্যে আগে যেটা রান করতেছিল সেটাকে সে স্টপ করে দিবে, যে তুমি স্টপ হও, এখন P4 আসছে, P4 কে জায়গা দিতে হবে। তখন সেটা হচ্ছে ডিসপ্যাচারের কাজ। এবং এই যে আরেকটাকে স্টপ করে এই নতুন একটা শুরু করলে এই যে মাঝখানে যে সময়টা, এই সময়টাকে বলা হচ্ছে ডিসপ্যাচ ল্যাটেন্সি। এগুলো একটু মানে সিঙ্ক করবেন আগের যে আমরা তখন যেগুলো পড়তেছি সেগুলোর সাথে। আচ্ছা, সেখানে আমরা এসডিএফ আশা করি এটা ক্লিয়ার, যে আমরা শর্টেজ যেগুলোকে আগে আমরা সুযোগ দিব, দেওয়ার পরে এসডিএফ এর একটা প্রিমিটিভ ভার্সন আছে, এটা হচ্ছে নন প্রিমিটিভ ভার্সনটাকে আমরা বলতেছি এসআরটিএফ। এসআরটিএফ মানে হচ্ছে শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট, অর্থাৎ এখানে সে একটা প্রসেস এক্সিকিউট করার সময়ে কিছুক্ষণ কাজ করার পরে যত আরেকটা প্রসেস আসে, সে প্রত্যেকটা স্টেট মানে পার ইউনিট টাইম পর সে চেক করবে যে কোন প্রসেসটা স্মলার। এখানে একটা সিম্পল পার্থক্য খেয়াল করে এসডিএফ এবং এসআরটিএফ এর মধ্যে, এসডিএফ এ সে প্রথমেই সর্ট করে নিচ্ছে, প্রথমেই সর্ট করে নিয়ে সে হচ্ছে যেটাকে ছিল সেটাকে আগে শুরু করছে এবং যেটা শুরু করবে সেটা শেষ না করা পর্যন্ত থামবে না। বাট এসআরটিএফ এ সে সার্টেন পিরিয়ড কাজ করার পরে মানে একটা ইউনিট টাইম কাজ করার পরে সে আবারও চেক করবে যে সে স্মলার প্রসেস নাকি তার থেকে কোনো স্মলার প্রসেস চলে আসছে, যে তার থেকে স্মলার প্রসেস চলে আসে তাহলে সে নিজে ওই জায়গায় স্টপ হয়ে কন্টেক্সট সুইচ করে সে পরের প্রসেসে চলে যাবে এবং ওই স্মলার প্রসেসকে সে জায়গা দিবে। সো এটাই হচ্ছে শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট অ্যালগরিদমের কাজ, এবং এটা নিয়েও আমরা গত ক্লাসে আলাপ করছিলাম। এখানে যদি বুঝতে সমস্যা হয় আমাকে বলবেন, যদি টপিকটা আপনাদের ক্লিয়ার না থাকে। আমার মনে হয় যে আপনারা ক্লিয়ার, যেহেতু গত ক্লাসে আমরা এটা আলাপ করছি। এবার আমরা চলে আসি প্রায়োরিটি স্কেজুলিং। প্রায়োরিটি স্কেজুলিং এর বিষয়টা ছিল যে আমাদের প্রত্যেকটা প্রসেসের সাথে এই যে এখানে একটা প্রায়োরিটি নাম্বার, এটা ইন্টিজার ভ্যালু অ্যাসোসিয়েট করা থাকবে, অ্যাড করা থাকবে প্রত্যেকটা প্রসেসের সাথে একটা করে প্রায়োরিটি নাম্বার, এবং ওই প্রায়োরিটির বেসিসে আমরা প্রসেসগুলোকে এক্সিকিউট করব। অর্থাৎ আমাদের যে রেডি কিউ, এই রেডি কিউয়ে কোন প্রসেস আগে আসবে কোন প্রসেস পরে যাবে, এটা এখন আর ওই শর্টেস্ট জবের উপর ডিপেন্ড করবে না, এটা ডিপেন্ড করবে এই প্রায়োরিটি নাম্বারের উপর। এই প্রায়োরিটি নাম্বার যদি বলে 1 নম্বর প্রসেস সবার আগে, 3 নম্বর প্রসেস সবার পরে, তাহলে ওই 3 নম্বর প্রসেস সবার পরে চলে যাবে রেডি কিউতে, এবং সেই অনুযায়ী আমাদের শর্ট টার্ম স্কেজুলার এবং ডিসপ্যাচার সিপিইউর সাথে ডিল করবে। এবং এখানে the CPU is allocated to the process with the highest priority, যে প্রসেসের প্রায়োরিটি বেশি সেটাকে আমরা হচ্ছে আগে সুযোগ দিব। যে স্মলেস্ট ইন্টিজার মানে হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি, মানে তার ইন্টিজার ভ্যালু যত কম, যেমন 1 এর প্রায়োরিটি 2 থেকে বেশি, 2 এর প্রায়োরিটি 4 থেকে বেশি, স্বাভাবিক ওই জিনিসটা এখানে বলছে যে স্মলেস্ট ইন্টিজার প্রায়োরিটি তার হাইয়েস্ট থাকবে। এবং এক্ষেত্রে প্রায়োরিটি স্কেজুলিং দুই ধরনের হতে পারে, প্রিমিটিভও হতে পারে, নন প্রিমিটিভও হতে পারে। এখন এখানে বলা হচ্ছে এসডিএফ ইজ প্রায়োরিটি স্কেজুলিং হোয়ার প্রায়োরিটি ইজ দ্য ইনভার্স অফ প্রেডিক্টেড নেক্সট সিপিইউ বার্স্ট টাইম। অর্থাৎ আমরা যে এসডিএফ সেটাকেও আমরা একটা প্রায়োরিটি স্কেজুলিং হিসাবে চিন্তা করতে পারি। বাট এখানে প্রবলেম যেটা হচ্ছে স্টারভেশন তৈরি হতে পারে। স্টারভেশন হচ্ছে যে লো প্রায়োরিটি প্রসেস মে নেভার এক্সিকিউট। ওই যে আমি একটু আগে আপনাকে যখন এক্সাম্পল দিচ্ছিলাম কনভয় ইফেক্টের সময়, ওই ধরনের একটা প্রবলেম এখানেও ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু প্রায়োরিটির বিষয়। এখন কিন্তু আমি আর বার্স্ট টাইম দেখে কাজ করতেছি না, প্রায়োরিটি দেখে কাজ করতেছি। এখন যেসব প্রসেসের প্রায়োরিটি কম, মানে যারা সবার শেষে এক্সিকিউট হওয়ার কথা, এমনও হতে পারে ওই প্রসেসগুলা পুরা সিপিইউ বার্স্ট টাইমে এক্সিকিউট হওয়ার সুযোগ পাচ্ছে না। মানে হচ্ছে ধরেন আপনার এখানে একটু আগে যে এক্সাম্পল দিচ্ছিলাম অনেকটা ওই রকমই, আপনার ধরেন 0 সেকেন্ড থেকে 60 সেকেন্ড পর্যন্ত আপনার সিপিইউ এর বার্স্ট টাইম, এই সময় পর্যন্ত সিপিইউ রান করবে।
এখন আপনি এখানে তিনটা প্রসেস নিয়ে আসছেন, P1, P2 আর P3, এবং আপনি P1 এর বার্স্ট টাইম ধরেন আপনি ধরছেন হচ্ছে 10, P2 এর বার্স্ট টাইম ধরেন আপনি ধরছেন হচ্ছে 40, এন্ড P3 এর বার্স্ট টাইম ধরেন আপনি ধরলেন হচ্ছে আপনার 20 ফর এক্সাম্পল। এবং আপনি P2 কে দিলেন প্রায়োরিটি 1, যেহেতু এখানে প্রায়োরিটি অ্যাসোসিয়েট করা থাকবে যে প্রায়োরিটি নাম্বার। সো আমরা প্রত্যেকের প্রায়োরিটি দিলাম, ধরেন P2 এর প্রায়োরিটি হচ্ছে 1, P3 এর প্রায়োরিটি হচ্ছে 2 এন্ড P1 এর প্রায়োরিটি হচ্ছে 3। সো এই প্রায়োরিটির বেসিসে কিন্তু রেডি কিউতে প্রসেসগুলো অর্গানাইজ হবে, অর্থাৎ আপনার শুরুতে চলে আসবে P2, দেন দেন P3, এবং দেন আসবে হচ্ছে P1। সো আপনার কিউ থেকে যখন বের হবে সবার আগে P2 বের হবে, P2 বের হয়ে সে কাজ করবে কতক্ষণ, 40 সেকেন্ড, ধরেন এতক্ষণ মানে হচ্ছে 40 সেকেন্ড। এখানে এসে P2 কমপ্লিট হলো, হওয়ার পরে আপনি ধরেন এবার হচ্ছে P3 কে এক্সিকিউট করবেন প্রায়োরিটি অনুযায়ী, যেহেতু P3 এখন, তো P3 বাকি 20 সেকেন্ড নিয়ে নিল। তাহলে যার প্রায়োরিটি কম, এই যে লো প্রায়োরিটির প্রসেস, সে কিন্তু আর এক্সিকিউশন হওয়ার সময়ই পেল না, মানে এক্সিকিউট হতে পারলো না। সো এই লো প্রায়োরিটি প্রসেস মে নেভার এক্সিকিউট, এই প্রবলেমটাকে বলা হচ্ছে স্টারভেশন। এবং এই স্টারভেশনকে সলভ করার যে প্রসেস, সেটাকে বলা হচ্ছে এইজিং। আর এইজিং মানে হচ্ছে as time progresses increase the priority of the process, অর্থাৎ আমরা এই যে প্রায়োরিটি আমরা দিচ্ছি, এই প্রায়োরিটিকে আমরা ফিক্সড করব না। ফিক্সড না করে আমরা প্রসেস যত আগাবে, মানে একটা প্রসেস যত বেশি প্রগ্রেস করবে বা যত বেশি কাজ করবে, তার প্রায়োরিটিও আমরা তত ইনক্রিজ করবো। মানে এটাকে প্রায়োরিটিকে আমরা ডাইনামিক করে দিলাম, প্রায়োরিটি চেঞ্জ হবে, এবং প্রায়োরিটি চেঞ্জ হওয়ার কারণে সবাই তার প্রায়োরিটির স্টেটটাকে ডিফারেন্ট করে দিবে। এবং দ্যাটস ওয়াই এই যে লো প্রায়োরিটি প্রসেস নেভার এক্সিকিউশনের একটা প্রবলেম ছিল স্টারভেশন, এই স্টারভেশনটা আর থাকবে না। তো স্টারভেশন হচ্ছে আপনার নেভার এক্সিকিউশন, এবং এজিং হচ্ছে তার সলিউশন। তো আশা করি স্টারভেশন এজিং ক্লিয়ার না হলে বলবেন, আমরা একটু পরে আমি আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিব এইসব বিষয়ে। দেন হচ্ছে প্রায়োরিটি স্কেজুলিং এর নন প্রিমটিভ এর সলিউশন এখানে বলা হচ্ছে। নন প্রিমটিভ মানে হচ্ছে আপনার এখানে আসলে ওই যে এসডিএফ এর বলছেন যেটা ওইরকমই, জাস্ট প্রায়োরিটিকে আপনি এখানে প্রাধান্য দিবেন, যার প্রায়োরিটি বেশি আপনি তাকে এক্সিকিউট আগে করবেন। যেমন এখানে প্রায়োরিটি বেশি আমরা দেখতে পাচ্ছি হচ্ছে P2 এর, তাহলে P2 1 সেকেন্ড তাকে পুরো 1 সেকেন্ড সময় দিবেন, যেহেতু নন প্রিমটিভ নন স্টপ। এভাবে আপনি এখান থেকে ক্যালকুলেট করতে পারেন। দেন আমরা যাব হচ্ছে রাউন্ড রবিন। রাউন্ড রবিন হচ্ছে প্রায়োরিটি স্কেজুলিং এর প্রিমিটিভ ভার্সন। সো প্রিমিটিভ ভার্সনে কি ঘটবে, যে আপনার ওই যে আমরা প্রায়োরিটি কিউকে ডাইনামিক করা বলেন, অথবা হচ্ছে সবাইকে এখানে সুযোগ দেওয়া, ওই যে এজিং এর বিষয়টা, সেটা আপনি এখানে নিয়ে আসতে পারেন। সেখানে যেটা হচ্ছে টাইম কোয়ান্টাম থাকবে, প্রসেসগুলো টাইম কোয়ান্টামের উপর বেসিস করে একটা 1 বাই 1 এক্সিকিউট হবে, এবং এটা নিয়ে আমরা ডিটেইলস আলাপ করছিলাম। এবং এখানে দেখেন কনটেক্সট সুইচের বিষয়টা চলে আসছে স্বাভাবিক। আপনার মানে একটা কোয়ান্টাম কাজ করার পরে আরেকটা প্রসেস, অন্য কোয়ান্টামে অন্য একটা প্রসেস ঘটবে, একটা প্রসেস যে স্টপ করে আপনি আরেকটা প্রসেসে যাচ্ছেন। এখন যদি কনটেক্সট সুইচ না করেন, তাহলে যে জায়গায় স্টপ করে গেছেন সেই জায়গায় এসে আপনি ফিরে এসে সেই জায়গাটাকে আপনি আবার পাবেন না, বা আপনার যে সিনক্রোনাইজেশনের বিষয়টা সেটা আপনার থাকবে না। দ্যাটস ওয়াই টাইম মানে রাউন্ড রবিন হচ্ছে কনটেক্সট সুইচের উপর বেস করে কাজ করে, এবং সেক্ষেত্রে ওই যে টাইম কোয়ান্টাম ওয়াইজ স্মল গুলো পার্ট থাকে, পার্ট বাই পার্ট কাজ করে, এবং এটা আমরা ডিটেইলস জানি, এর পর্যন্ত আমরা লেভে সলভও করছি। তো আশা করি আজকের থিওরি ক্লাসে এটা এক্সপ্লেইন না করলেও আপনারা ক্লিয়ার হবে যে এখানে রেসপন্স করবে কিভাবে। যেমন হায়ার এভারেজ টার্ন অ্যারাউন্ড দেন এসজিএফ থেকে আন এভারেজ বেশি থাকবে, এগুলো বলতে আসলে কি বোঝাচ্ছে আশা করি ক্লিয়ার। এন্ড এখানে টাইম কোয়ান্টামের বিষয়টা এক্সপ্লেইন করা হয়েছে, টাইম কোয়ান্টাম আসলে কি বোঝাচ্ছে আর কনটেক্সট সুইচ কি বোঝাচ্ছে। যেমন এখানে দেখেন 0 থেকে 10 একটা প্রসেসে এখানে ধরেন 10টা আপনি কোয়ান্টাম করতে পারেন, কিন্তু আপনি একটা প্রসেসকেই সুযোগ দিচ্ছেন। সো পুরো সিস্টেমে একটা প্রসেসই কাজ করছে, দ্যাট মিন্স আপনি এখানে কোনো কনটেক্সট সুইচ করেন নাই, একটা প্রসেস টানা কাজ করে গেছে। কোয়ান্টাম আপনার ডিফারেন্ট হতে পারে, আচ্ছা, বাট এখানে যদি আমরা দেখি, এখানে ধরেন আপনি কোয়ান্টাম দিচ্ছেন 6টা, সো 6টা কোয়ান্টাম দিচ্ছেন, কিন্তু আপনার 3টা কোয়ান্টাম একটা প্রসেস নিছে, আর একটা প্রসেস 2টা কোয়ান্টাম নিছে। তো দ্যাটস ওয়াই আপনার এখানে আলটিমেটলি কনটেক্সট সুইচ একটা, মানে একটা প্রসেসকে ইন্টারাপ্ট করে আপনি আরেকটা প্রসেসে যাচ্ছেন, দ্যাট মিন্স এর কনটেক্সট সুইচ হচ্ছে 1, কোয়ান্টাম তার 6টা হতেই পারে। আবার এখানে যদি দেখি, এখানে বলা হচ্ছে যে কোয়ান্টাম 1, এবং এখানে হচ্ছে কনটেক্সট সুইচ 9, অর্থাৎ আপনার এখানে আসলে ওই রকম কোনো স্প্লিট করা হয়নি, কোনো কোয়ান্টাম করে করা হয়নি, জাস্ট কনটেক্সটের উপর বেস করেই সিস্টেমগুলোকে সুইচ করা হচ্ছে, বাইপাস করে আর কি কোয়ান্টামটাকে। তো এখানে 1 কোয়ান্টাম মানে একটা পুরোটাকে একটা আপনি কোয়ান্টাম হিসেবে ধরতেছেন, এবং এখানকার ইন্টারনালি তারা হচ্ছে কনটেক্সট সুইচ করে কাজ করতেছে, এরকমও ধরতে পারে।
দেন টার্ন অ্যারাউন্ড টাইম নিয়ে আমরা আলাপ করছি, এগুলো আশা করি ব্যাখ্যা করা লাগবে না। এখন হচ্ছে মাল্টি লেভেল কিউ এর ক্ষেত্রে আসলে ওই আগের জিনিসগুলোই আসবে, এফসিএফএস, রাউন্ড রবিন এগুলাই আসবে। তবে এখানে আসলে দুই ধরনের কাজ করবে, ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড। মানে ফরগ্রাউন্ড হবে ইন্টারাক্টিভ এবং ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্যাচ। তো ফরগ্রাউন্ডে আপনি যে সকল প্রসেস এক্সিকিউট হবে সেগুলোকে আপনি একটা স্কেজুলিং অ্যালগরিদম দিয়ে ডিল করতেছেন, আবার ব্যাকগ্রাউন্ডে যে সকল প্রসেসগুলো আসতেছে সেগুলোকে আপনি আরেকটা অ্যালগরিদম দ্বারা ডিল করতেছেন। এটাকে আলটিমেটলি বলা হচ্ছে মাল্টি লেভেল কিউ। এটা আরো ডিটেলস আলোচনা আছে এখানে, বাট আমাদের আলোচনা যেহেতু আমরা শর্ট করতে চাচ্ছি, সো আমি এখানে এই আলোচনাটাকে এক্সটেন্ড করতেছি না। বাট এখানে যে স্কেজুলিং মাস্ট বি ডান বিটুইন দ্য কিউ এর মধ্যে স্কেজুলিংটা কমপ্লিট হতে হবে, সেক্ষেত্রে ফিক্সড প্রায়োরিটি স্কেজুলিং নামে একটা বিষয় আসতেছে, এবং টাইম স্লাইস, এই কোয়ান্টামের বিষয়টা কি এখানে আবার চলে আসছে। আর কোয়ান্টাম আসা মানে হচ্ছে রাউন্ড রবিন, সো এখানে আমরা আসলে রাউন্ড রবিনটা ফোরগ্রাউন্ডে অ্যাপ্লাই করতেছি। তো 80% আমরা আসলে ফরগ্রাউন্ডের কাজ করতেছি রাউন্ড রবিন দ্বারা, বাকি 20% আমরা ব্যাকগ্রাউন্ডে এফসিএফএস দ্বারা করতেছি মাল্টি লেভেল কিউ এর ক্ষেত্রে। মাল্টি লেভেল কিউ এর এখানে হচ্ছে একটা স্কেজুলিং এর একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন দেওয়ার ট্রাই করা হয়েছে, যে আপনার একটা হাইয়েস্ট প্রায়োরিটি যেমন থাকবে এদিকে প্রায়োরিটি বোঝানো হচ্ছে, এবং সিস্টেম প্রসেস এটা প্রায়োরিটি বেশি। সিস্টেম প্রসেস থেকে হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ প্রসেসের প্রায়োরিটি কম, ইন্টারঅ্যাক্টিভ প্রসেস থেকে ইন্টারঅ্যাক্টিভ এডিটিং প্রসেসের প্রায়োরিটি কম, ইন্টারঅ্যাক্টিভ এডিটিং প্রসেস থেকে আপনার বেস প্রসেসের প্রায়োরিটি কম, এবং সেখান থেকে স্টুডেন্ট প্রসেস আসবে। স্টুডেন্ট প্রসেস, বেস প্রসেস এগুলো কি, আশা করি এগুলো আপনারা আলোচনা করা হয়েছে আপনাদের সাথে। দেন হচ্ছে মাল্টি লেভেল ফিডব্যাক কিউ। এখানে আসলে যে মাল্টি লেভেল, যেহেতু প্রতিটা একটা সিস্টেম, মানে ব্যাকগ্রাউন্ডে এক ধরনের কাজ হচ্ছে, ফরগ্রাউন্ডে আরেক ধরনের কাজ হচ্ছে, এখানে আসলে ফিডব্যাকটা অ্যাকনলেজমেন্টটা প্রয়োজন, সেই অ্যাকনলেজমেন্টের বেসিসে এখানে আসলে কিছু ডিলিং হবে স্কেজুলারের মধ্যে, এই জিনিসটা এখানে বলা হয়েছে। এন্ড এক্সাম্পল এখানে একটা দেওয়া হয়েছে, আশা করি এটা দেখে নিন। মাল্টি লেভেল ফিডব্যাক কিউ এর ক্ষেত্রে একটা এক্সাম্পল, আচ্ছা এটা আপাতত লাগবে না, আমরা এই ছিল মোটামুটি চ্যাপ্টার 5। তো আশা করি চ্যাপ্টার 5 ক্লিয়ার। এবার আমি আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিব, তারপর লেবে চলে যাব।